রতিন ঘোষ আবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন। সাংগঠনিক ক্ষমতা বলে মধ্যমগ্রাম কেন্দ্র তৃণমূল কংগ্রেসের কাছে অনেকটাই বেশি শক্তিশালী। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ৭৪ জন সিটিং এমএলএকে বাদ দিলেও রতিন ঘোষ বাদ পড়েননি তার সাংগঠনিক শক্তির জোরে। রতিন ঘোষের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কে হবে? সমস্ত কল্পনার অবসান ঘটিয়ে বিজেপির রাজু বন্দ্যোপাধ্যায়কে মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি। আগেরবারের যে জয়ের ব্যবধান ছিল সেই ব্যবধানকে টপকে নতুন মার্জিন, নতুন রেকর্ড তৈরি করাই এই মুহূর্তে রতিন ঘোষের লক্ষ্য। নমস্কার, আমি সুচারু। ভোটের হাওয়ায় আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকের ভোটের হাওয়াতে আমরা আবারও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রার্থীর কথা অবশ্যই বলবো। তবে ভোটের হাওয়ার প্রতিবেদনে আপনারা একটা প্রতিবেদনে দেখেন বিধানসভা ভিত্তিক সমীকরণ এবং ভোটের হাওয়া কোন দিকে, এবং আরেকটি প্রতিবেদন, সেই প্রতিবেদনে দেখেন যে ব্যক্তিগত ক্যারিশমায় বা স্বচ্ছ ভাবমূর্তি বা বিভিন্ন কারণে কোন প্রার্থী এবার উল্লেখযোগ্য। আজকে সেরকমই থাকছে আমাদের এই প্রতিবেদনে। আমরা আজকে মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রের কথা বলবো। আপনারা জানেন যে মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রতিন ঘোষ, এর আগেও তিনি নির্বাচিত হয়েছেন। শুধু নির্বাচিত হয়েছেন তা নয়, তিনি খাদ্যমন্ত্রীও থেকেছেন। ফলে রতিন ঘোষ আবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন। সাংগঠনিক ক্ষমতা বলে মধ্যমগ্রাম কেন্দ্র তৃণমূল কংগ্রেসের কাছে অনেকটাই বেশি শক্তিশালী, এবং দল রতিন ঘোষের ওপর আস্থা রেখেছে। যেভাবে তিনি মন্ত্রিত্ব সামলেছেন, দলের সাংগঠনিক দায়িত্ব সামলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ৭৪ জন সিটিং এমএলএকে বাদ দিলেও রতিন ঘোষ বাদ পড়েননি তার সাংগঠনিক শক্তির জোরে, এবং সে কারণে রতিন ঘোষ আবারও মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে টিকিট পেয়েছেন। অন্যদিকে রতিন ঘোষের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কে হবে? মানে রতিন ঘোষের নাম ঘোষণা হয়ে যাওয়ার পরেও প্রায় 15 দিন কেটে যায়, কে প্রার্থী হবে? তাহলে কি কেউ প্রার্থী হতে চাইছে না, নাকি প্রার্থী দেওয়া যাচ্ছে না, নাকি প্রার্থী খোঁজ পাওয়া যাচ্ছে না? এই সমস্ত জল্পনা মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রের মধ্যে চলছিল। একেবারে বলা যেতে পারে শেষ বেলায় ভারতীয় জনতা পার্টি এই কেন্দ্রের জন্য তাদের প্রার্থীর নাম ঘোষণা করলেন। যাকে প্রার্থী হিসাবে ঘোষণা করা হলো তিনি ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের নেতা, একটা সময় দলের মধ্যেই কোণঠাসা হয়ে পড়েছিলেন, কিন্তু শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর থেকে আবার তাকে দলে অ্যাক্টিভ করা হয়। দলের রাজ্য সহ সভাপতির দায়িত্ব পান তিনি, এবং সমস্ত কল্পনার অবসান ঘটিয়ে দলে একসময় কোণঠাসা হয়ে পড়া, ব্রাত্য হয়ে পড়া সেই বিজেপির নেতাকে এবার টিকিট দেওয়া হলো মধ্যমগ্রামে রতিন ঘোষের বিপরীতে। তিনি হচ্ছেন রাজু ব্যানার্জি, রাজু বন্দ্যোপাধ্যায়। বিজেপির রাজু বন্দ্যোপাধ্যায়কে মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি, এবং বিজেপি মনে করছে এই কেন্দ্রে রাজু ব্যানার্জি বা রাজু বন্দ্যোপাধ্যায় তিনি রতিন ঘোষকে পরাস্ত করতে সক্ষম হবেন। তার স্বচ্ছ ভাবমূর্তি এবং রাজু ব্যানার্জি স্পষ্ট বক্তা, এবং তার সাংগঠনিক জোরে তিনি পারবেন এই কাজ করতে। বিজেপির অন্তত এটা বিশ্বাস। রাজু ব্যানার্জি ইতিমধ্যেই বেরিয়ে পড়েছেন প্রচারে ঝড় তুলতে। অনেকটা শেষের দিকে প্রার্থী ঘোষণা হলেও তিনি মনে করছেন দল যে সময় মনে করেছে, দল যে সিদ্ধান্ত নিয়েছে, দলের একজন কার্যকর্তা হিসেবে, একজন কর্মী হিসাবে তিনি মাঠে নেমেছেন। মাঠে থেকে তাকে লড়াই করার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই লড়াইয়ের দায়িত্ব তিনি সামলাচ্ছেন। তৃণমূলের বিরুদ্ধে তিনি দুর্নীতিকে হাতিয়ার করছেন। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চাকরিহারাদের কথাকে সামনে নিয়ে আসছেন রাজু ব্যানার্জি। একটা সময় ফুটবল কিন্তু অত্যন্ত ভালো খেলতেন, ফুটবলের জগতে নামও ছিল রাজু ব্যানার্জির। ফলে ফুটবলের ময়দানের মতোই তিনি রতিন ঘোষকে গোল দিতে পারবেন কিনা এটা $1 মিলিয়ন প্রশ্ন। তবে অনেক দিন পর রাজু বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে প্রত্যাবর্তনটা অত্যন্ত জরুরি হলো, এবং যে সময় দলে তিনি কোণঠাসা হয়েছিলেন একটাও দল বিরোধী মন্তব্য তিনি করেননি, চুপচাপ থাকতেন,
কোনো স্টেটমেন্ট সেভাবে দিতেন না, তারই ফলাফল তিনি পেলেন। অনেকেই দেখা গেছে যখনই বিজেপিতে বিষোদ্গার করেছেন, দলবিরোধী মন্তব্য করেছেন, দল তাকে ছাড়তে হয়েছে, নয়তো একেবারে কোণঠাসা হয়ে গেছে। এই যেমন ধরুন সায়ন্তন বসু। কিন্তু রাজু বন্দ্যোপাধ্যায় সেই জায়গাটা নিজের মতো করে রাখতে পেরেছিলেন। তার সঙ্গে শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা, তারও সখ্যতা ছিল, ফলে সেই জায়গাটা রাজু বন্দ্যোপাধ্যায় পেয়েছেন। শেষে একেবারে ঘোষণা হলেও রাজু বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাসী, আত্মপ্রত্যয়ী যে তিনি মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে মানুষের ভোটে নির্বাচিত হবেন। অন্যদিকে রথীন ঘোষের মতো হেভিওয়েট, তিনি এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি, তবে ঘনিষ্ঠ বলে তিনি বলেছেন এই মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে তার দাঁড়ানোর একটাই লক্ষ্য, আগের বারে যে ব্যবধানে জিতেছিলেন, আগের বারে যে জয়ের ব্যবধান ছিল, সেই ব্যবধানকে টপকে নতুন মার্জিন, নতুন রেকর্ড তৈরি করাই এই মুহূর্তে রথীন ঘোষের লক্ষ্য। মধ্যমগ্রামের সাধারণ মানুষ কি মনে করছেন? বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায় মোটামুটি এই কেন্দ্রে একটা ছাপ ফেলতে পারবেন? রথীন ঘোষের বিরুদ্ধে আমরা দেখেছি এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করতে গেছে, এমনকি তার বাড়িতেও তল্লাশি অভিযান চলেছে। ফলে সেই বিষয়টাকে ইস্যু করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। এই সমস্ত করে ইস্যু করে রাজ্যের মন্ত্রী তথা বর্তমান তৃণমূল কংগ্রেসের আবারও প্রার্থী রথীন ঘোষকে কি পরাস্ত করতে পারবেন রাজু বন্দ্যোপাধ্যায়? নাকি আবারও গতবারের মতো এবার বিরাট ব্যবধানে রাজু বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জিততে চলেছেন রথীন ঘোষ, তৃণমূল কংগ্রেসের প্রার্থী? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্টে জানাবেন। কার দিকে পাল্লা ভারী, রথীন ঘোষ নাকি রাজু ব্যানার্জি? তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি? নাকি এখানে এই কেন্দ্রে সিপিআইএম অথবা বামপন্থীরা কোনো গুরুত্বপূর্ণ একটা জায়গা তৈরি করতে পারে মধ্যমগ্রামে? সেটাও আমাদের নজর রাখতে হবে। আপনারা আপনাদের মন্তব্য জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং ভোটের হাওয়ার পরবর্তী প্রতিবেদন নিয়ে আবারও খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তবে আপাতত মধ্যমগ্রাম বিধানসভা নিয়ে এবং এই দুই গুরুত্বপূর্ণ প্রার্থীকে নিয়ে আমাদের প্রতিবেদন এ পর্যন্ত। ধন্যবাদ।